দেশ থেকে টাকা পাচার বন্ধ হওয়ায় গত 5 মাসে রেমিটেন্স বৃদ্ধি পেয়েছে $3 বিলিয়ন। দক্ষ জনশক্তি পাঠানো গেলে এই সংখ্যা আরও কয়েক গুণ বেশি হতো, মন্তব্য বাংলাদেশ ব্যাংক গভর্নরের। ভারতীয় মিডিয়ায় বাংলাদেশ বিরোধী প্রচারণার বিরুদ্ধে বিভিন্ন ফোরামে প্রবাসী বাংলাদেশিদের সঠিক তথ্য তুলে ধরার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার। কিছু মানুষ ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছে, কোনোভাবেই তাদের সফল হতে দেওয়া যাবে না, এবি পার্টির সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। নতুন করে কিছু পণ্যের উপর কর বৃদ্ধির সিদ্ধান্ত মরার উপর খাড়ার ঘা, সীমিত আয়ের মানুষদের চাপে ফেলবে, সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ভ্লাদিমির পুতিন ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ইউক্রেন ইস্যুতে বৈঠকের আয়োজন চলছে, রিপাবলিকান গভর্নরদের জানালেন ট্রাম্প। শীতের অনুভূতি কমে আসলেও আগামী সপ্তাহের মাঝামাঝিতে আরেকটি শৈত্যপ্রবাহের আশঙ্কা আবহাওয়া অফিসের। এবং আন্তর্জাতিক ক্রিকেটকে চূড়ান্তভাবেই বিদায় বলে দিলেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল খান। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বিটিভি নিউজের দুপুর 2টার সংবাদে, সাথে আছি রুমানা শারমিন বর্ণা। বলছিলাম শিরোনাম, এবারে বিস্তারিত। ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর দেশে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে। এর প্রভাবে গত 5 মাসে রেমিটেন্স বৃদ্ধি পেয়েছে $3 বিলিয়ন। এমনটা জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, দক্ষ জনশক্তি পাঠানো গেলে এই আয় আরো কয়েক গুণ বৃদ্ধি করা সম্ভব। এদিকে অর্থনীতিবিদরা বলছেন, অর্থনীতির ইতিবাচক ধারা অব্যাহত রাখতে বাংলাদেশ ব্যাংকের চলমান কঠোর তদারকি অব্যাহত রাখতে হবে। শরীফুল ইসলামের রিপোর্ট। বিদেশি মুদ্রা আহরণের অন্যতম নির্ভরশীল সূচক রেমিটেন্স বা প্রবাসী আয়। দীর্ঘদিনের ঊর্ধ্বমুখী এই সূচকে বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের শেষ মাসে নেতিবাচক ধারায় নামে। সরকার পতনের পর প্রবাসী বাংলাদেশিরা দেশে ব্যাপক হারে রেমিটেন্স পাঠাতে শুরু করেন। এতে গত ডিসেম্বরে রেমিটেন্সের প্রবাহ বেড়ে দাঁড়ায় প্রায় $264 কোটি, যা দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিটেন্সের রেকর্ড। আগের মাস গত নভেম্বরের তুলনায় রেমিটেন্স বেড়েছে প্রায় 20%। শুধু তাই নয়, নতুন বছরেও এই ধারা অব্যাহত রয়েছে। বাংলাদেশ ব্যাংক গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন, সুশাসন প্রতিষ্ঠা হওয়ায় গত মাসে রেমিটেন্স বৃদ্ধি পেয়েছে $3 বিলিয়ন। এই বিশাল পরিমাণ অর্থের একটা বড় অংশ যাচ্ছে গ্রামে, ফলে গ্রামীণ অর্থনীতিও চাঙ্গা হচ্ছে। এই টাকাটা কিন্তু গ্রামে যাচ্ছে এবং গ্রামীণ অর্থনীতির যে মূল চালিকা শক্তি কিন্তু এগ্রিকালচারের চাইতে এটা কোনো অংশে কম নয়। আমাদের শ্রমিকদের দক্ষতার যদি আজকে তো আমরা 50 বছরের উপর ধরে লোক পাঠাচ্ছি, কিন্তু কেন আমরা পারছি না সেই শ্রেণীগতভাবে? আমরা কিন্তু এখন পাকিস্তানও যে পার ক্যাপিটা রেমিটেন্স পাঠায় সেই লেভেলে আমরা পৌঁছাতে পারিনি। আমরা ফিলিপিন্সের লেভেলের কথা চিন্তাও করছি না। ফিলিপিন্সের লেভেলটা আমাদের প্রায় 6-7 গুণ বেশি মাথা পিছু। কেন? কারণ স্কিল লেভেল। একটা ফিলিপিনো মেড $1200 থেকে $1500 তারা হায়ার করবে, একটা বাংলাদেশি মেডকে তারা $300 দিতে রাজি নেয়। কারণ স্কিল লেভেল, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, কালচারাল ব্যারিয়ার, এবং সেগুলোকে ওভারকাম করার মতো স্কিল তাদের নাই। তো এই জায়গাটা যদি আমরা জোর দিতে পারি, আমরাও কিন্তু আমাদের ফিমেল ওয়ার্কারদের বেতন 4 গুণ বাড়িয়ে ফেলতে পারবো। আওয়ামী লীগ সরকারের পতনের কারণে প্রবাসী বাংলাদেশিরা দেশে রেমিটেন্স পাঠানো বাড়িয়েছেন। পাশাপাশি সম্প্রতি ডলার বাজারে অস্থিরতা তৈরি হলে কেন্দ্রীয় ব্যাংকগুলোকে মৌখিকভাবে $123 পর্যন্ত ডলার ক্রয়ের অনুমতি দেন। ব্যাংকগুলোকে মৌখিকভাবে $123 পর্যন্ত ডলার ক্রয়ের অনুমতি দেন। একই সঙ্গে বছরের শেষ মাস হিসেবেও প্রবাসীরা এ সময়টাতে ব্যাপক রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। এছাড়া নতুন সরকারের কড়াকড়ির কারণে হুন্ডির তৎপরতাও অনেকাংশে কমেছে। এসব কারণে দেশের রেমিটেন্স প্রবাহ বেড়েছে কয়েক গুণ। অর্থ পাচার এটা এই আমলে বন্ধ হয়ে গেছে। এই বিষয়গুলো আপনার রেমিটেন্স বাড়ার মূল কারণ। কারণ আমরা দেশপ্রেম আছে বিধায় আমরা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে এই টাকাগুলো রেমিটেন্স বিদেশি আমাদের সহযোদ্ধারা
যারা ব্যবসা বাণিজ্য করতেছে, সেখানে কর্ম করতেছে, কঠোর পরিশ্রম করে দেশের মানুষকে ভালোবেসে তারাই কিন্তু রেমিটেন্স পাঠাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য থেকে জানা যায় 2025 সালের জানুয়ারি মাসে প্রথম 4 দিনে দেশে এসেছে 22,67,30,000 মার্কিন ডলার রেমিটেন্স। এর মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 7,22,00,000 ডলার। এছাড়াও বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে 1,01,10,000 ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে 14,39,90,000 ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 4,40,000 ডলার। রেমিটেন্সের প্রবাহটাকে অত্যন্ত ইতিবাচক বলতে হবে, যেটার হাত ধরে অর্থনীতি আসলে ঘুরে দাঁড়াতে পেরেছে বলে আমরা মনে করি। রেমিটেন্স আপনারা জানেন যে 26.3 বিলিয়ন ইউএস ডলার মতো রেমিটেন্স এসেছে গত 2024 সালে, যেটা আগের বছরের তুলনায় অন্তত পক্ষে 25% বেশি। তো এটা আমার মনে হয় যে একটা বড় স্বস্তি দিয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, গণ অভ্যুত্থান পরবর্তী কয়েক মাসে অর্থনীতি মেল্ট ডাউন এড়ানো সক্ষম হয়েছে, প্রধানত বৈধ চ্যানেলে রেমিটেন্সের জোয়ার, রপ্তানি প্রবৃদ্ধি এবং আমদানি ব্যয়ের স্থিতিশীলতার কারণে। কিন্তু এ তিনটি ইতিবাচক ধারা নস্যাৎ করার জন্য পতিত শক্তির সাথে এক শ্রেণীর ব্যবসায়ী উঠে পড়ে লেগেছে। তাদের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের চলমান কঠোর তদারকি অব্যাহত রাখার পরামর্শ সংশ্লিষ্টদের। শরীফুল ইসলাম, বিটিভি নিউজ, ঢাকা। ভারতীয় মিডিয়ায় বাংলাদেশ বিরোধী প্রচারণার বিরুদ্ধে বিভিন্ন ফোরামে প্রবাসী বাংলাদেশিদের সঠিক তথ্য তুলে ধরে দেশের ভাবমূর্তি রক্ষার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। আজ রাজধানীতে সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশে আয়োজিত অধিকাংশ মিথ্যা তথ্যের ভিত্তিতে বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চলছে। তাদের প্রচারণা দেখলে মনে হবে যে এখানে যুদ্ধাবস্থা বিরাজ করছে, হিন্দুদেরকে সমানে কচিকাটা করা হচ্ছে এবং তাদেরকে তাদের বাড়িঘর সব লুটপাট করে ফেলা হচ্ছে। এই ধরনের একটা ইমেজ তারা কিন্তু সৃষ্টি করার চেষ্টা করছে এবং সেটা প্রপাগেট করছে ভারতীয় ডায়াসপোরা সমস্ত পৃথিবীতে। এখানে আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনাদের যেখানে যেটুকু সুযোগ আছে সেখানে আপনারা এটা যে সম্পূর্ণ মিথ্যা একটা প্রচারণা চলছে, কোনো ঘটনা ঘটায় তা না, কিন্তু যে কোনো বড় পরিবর্তনের ক্ষেত্রে কিছু ঘটনা ঘটে, কিন্তু যদি 10টি বাড়িতে আগুন দেওয়া হয়েছে তার মধ্যে 8টি কিন্তু মুসলমানের বাড়ি, সেটা কিন্তু বলা হচ্ছে না। 2টো হিন্দুর বাড়ি, যেটা তারা রাজনৈতিক পরিচয়ের কারণে হয়েছে, এটা তাদের কিন্তু ধর্মীয় পরিচয়ের কারণে হয়নি, কিন্তু সেটাকে প্রচারণা চালানো হচ্ছে যে ওই 2টো হিন্দুর বাড়িতে আগুন দেওয়া হয়েছে। আওয়ামী লীগের নিবন্ধন থাকবে কিনা এবং আগামী নির্বাচনে দলটি অংশ নিতে পারবে কিনা তার সময় বলে দেবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে সিলেট সার্কিট হাউসের সম্মেলন কক্ষে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি এ মন্তব্য করেন। সিইসি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। অনেকে একদিনে নির্বাচন দেওয়ার পরামর্শ দিয়েছেন, তবে একদিনে সব নির্বাচন করা কোনোভাবেই সম্ভব না। সিইসি বলেন, আগামী জাতীয় নির্বাচন ইভিএম এর মাধ্যমে হবে না। প্রধান উপদেষ্টার দেওয়ার সময় অনুযায়ী নির্বাচন করার জন্য কাজ করছে কমিশন, যা সুনির্দিষ্ট নীতিমালার মধ্যে দিয়ে হবে। এবার নির্বাচনে প্রবাসীরাও অংশ নিতে পারবেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম। 16 ডিসেম্বরের ভাষণে মাননীয় প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন, জাতীয় নির্বাচনের টাইম ফ্রেম নিয়ে যে বক্তব্য দিয়েছেন, সেটা মাথায় রেখে ইসি কাজ করছে। আমরা আমাদের সেই কাজ চালিয়ে যাচ্ছি আর ওনার বক্তব্য অনুযায়ী যাতে আমরা নির্বাচন করতে পারি সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। ভয়াবহ দানবের হাত থেকে দেশের জনগণ রক্ষা পেয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কিছু মানুষ ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছে, যা কোনোভাবেই হতে দেওয়া যাবে না। সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আমার বাংলাদেশ এবি পার্টির প্রথম জাতীয় কাউন্সিলে তিনি আরও বলেন, ঐক্যবদ্ধ জাতীয় সরকার চায় বিএনপি। অনুষ্ঠানে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন ব্যর্থ হতে দেওয়া যাবে না। এ সময় বক্তব্য রাখেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তারা বলেন, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিতে কাজ করবে এবি পার্টি। আমরা
ভয়াবহ দানবের হাত থেকে রক্ষা পেয়েছে। আজকে একটা পরিবেশ এসছে, যে পরিবেশে আমরা আবার নতুন করে বাংলাদেশকে নির্মাণ করবার স্বপ্ন দেখছি, কথা বলছি। আমরা যেন এই পরিবেশটা, এই স্বপ্নটাকে নষ্ট করে না দিই। আমাদের এখন যেটা প্রয়োজন, সমস্ত প্রভোকেশনের পরেও আমরা যেন আমাদের সিদ্ধান্তে অটল থাকি। আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে চাই, আমরা বৈষম্য দূর করতে চাই, আমরা বাংলাদেশের সেই আমাদের তরুণদেরকে তাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ দেখতে চাই। আমরা বলছি ইন্টারিম গভর্নমেন্ট, সেই ইন্টারিম গভর্নমেন্ট তাদেরকে আমরা সমর্থন দিয়েছি, সমর্থন দিয়ে যাচ্ছি, এবং এই সমর্থন দিয়ে তাদের পক্ষেই সম্ভব হবে আমরা একটা পথ খুঁজে পাবো, যে পথে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। কিন্তু আজ যে নতুন বাংলাদেশ গড়বার স্বপ্ন মানুষের চোখে ফুটেছে স্বয়ংক্রিয়ভাবে, নিজে থেকে, আন্দোলনের মধ্যে থেকে, রক্ত দিয়ে, জীবন দিয়ে, সেটাকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। আমরা যত তাড়াতাড়ি সম্ভব, যত যোগ্যতার সাথে সম্ভব সংস্কার করে নির্বাচন চাই। এবারে আন্তর্জাতিক সংবাদ।